এই আমেরিকান পরিবার চাকরিতে জয়েন করার জন্য নতুন দেশে এসেছে, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠেই তারা দেখতে পায় পুরো শহর তাদের খুঁজে বেড়াচ্ছে জবাই করার জন্য। সেই দেশের সবাই একসাথে নেমে পড়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করতে। একটি পরিবারের বিপক্ষে পুরো দেশ। জাস্ট চিন্তা করো কি ভয়ঙ্কর হতে পারে সেই মুহূর্ত। কিন্তু ঠিক কোন কারণে আজ তাদের এই পরিণতি, সেই প্রশ্নের উত্তর নিয়েই আমি সামিয়া চলে এলাম অসাধারণ সার্ভাইভাল মুভি নো স্কেপের এক্সপ্লেনেশন নিয়ে। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা সাউথ এশিয়ার অজানা একটা দেশের প্রাইম মিনিস্টারকে দেখতে পাই, যে কিনা আমেরিকান একটি পানি কোম্পানি কার্ডিফের একজন প্রতিনিধির সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করছে। এই চুক্তিটা ছিল তাদের শহরের পানি সরবরাহ কার্ডিফের হাতে তুলে দেয়া নিয়ে। কার্ডিফের সেই প্রতিনিধি প্রাইম মিনিস্টারের বেশ প্রশংসা করে তার সাথে ড্রিঙ্কস শেয়ার করে, কিন্তু ঠিক তখনই সেখানে একদল সশস্ত্র লোক আচমকাই আক্রমণ করে বসে। তারা প্রাইম মিনিস্টার এবং তার বডিগার্ডদের খুব নির্মমভাবে গুলি করে হত্যা করে ফেলে। মোট কথা, এই একটা ডিলই পুরো দেশের ভবিষ্যৎ মুহূর্তের মধ্যেই অন্ধকারে ঠেলে দেয়। এবার দৃশ্য বদলে আমরা একটা প্লেনের ভেতর চলে আসি। সেখানে আমরা জ্যাক নামের একজন সাধারণ ফ্যামিলি ম্যানকে আমরা দেখতে পাই। তার সাথে তার স্ত্রী অ্যানি আর 2 মেয়ে লুসি ও রিচ। তারা আমেরিকার টেক্সাস থেকে এই নতুন দেশে পাকাপাকিভাবে শিফট হচ্ছে। মূলত জ্যাক কার্ডিফ কোম্পানিতেই একজন ইঞ্জিনিয়ার হিসেবে নতুন জয়েন করেছে, তবে সে কল্পনাও করতে পারেনি যে তাদের জন্য কি অপেক্ষা করছে। এয়ারপোর্টে নামার পর তাদের সাথে বেশ অদ্ভুত একটা ঘটনা ঘটে। কার্ডিফ কোম্পানি থেকে তাদের রিসিভ করার কথা থাকলেও সেখানে কেউই আসেনি। এদিকে চারপাশের অপরিচিত লোকগুলো তাদের ঠকানোর জন্য নানান রকম মিথ্যা অফার দিতে থাকে। ঠিক এমন সময় হ্যামার নামের একজন অচেনা লোক তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে। সে নিজেকে এই শহরে নিয়মিত যাতায়াতকারী একজন ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দেয়। হ্যামার তার পরিচিত এক লোকাল ট্যাক্সি ড্রাইভারকে ডেকে আনে, আর সেই ড্রাইভার বেশ ফানি হওয়ায় তাদের ট্যাক্সি যাত্রাটা বেশ মজার হয়ে ওঠে। এরপর তারা ইম্পেরিয়াল লোটাস নামের একটা বিলাসবহুল হোটেলে এসে পৌঁছায়। জ্যাক সেখানে গিয়ে দেখে তার নামে একটা ওয়েলকাম পোস্টার লাগানো আছে, তবে কোম্পানির তরফ থেকে তাকে রিসিভ করার জন্য কোনো লোক সেখানে ছিল না। রুমে ঢোকার পর বাচ্চারা তখন সুইমিং পুলে যাওয়ার জন্য বায়না ধরে। জ্যাক তখন তাদের শান্ত করে টিভি দেখতে বলে, কিন্তু তারা আবিষ্কার করে হোটেলের টিভি আর ইন্টারনেট একেবারেই কাজ করছে না। জ্যাক তখন রিসিপশনে ফোন করে জানতে পারে যে পুরো শহরেই এই একই সমস্যা চলছে। তবে হোটেলের ফোনগুলো ঠিক থাকলেও কার্ডিফ থেকে কোনো কল জ্যাকের জন্য আসেনি। সব মিলে চারপাশের পরিবেশটা কেমন যেন গুমোট আর অস্বস্তিকর মনে হতে থাকে। রাতে জ্যাকের ঘুম না আসায় সে হোটেলের বাড়ি গিয়ে একা বসে থাকে। সেখানেই আবারও তার সাথে হ্যামান্ডের দেখা হয়ে যায়। জ্যাক তাকে জানায় এই নতুন চাকরি আর চারপাশের পরিস্থিতি নিয়ে সে যথেষ্ট চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যামান্ড তখন তাকে ড্রিঙ্কস অফার করে আর সান্ত্বনা দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে। তবে পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তাদের জীবনে যে ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে সেটা জ্যাকের কল্পনারও বাইরে ছিল। পরদিন সকালে জ্যাকের ঘুম ভাঙে এক অদ্ভুত নীরবতার মধ্যে। সে তার কার্ডিফ কোম্পানির হেডকোয়ার্টার থেকে কোনো মেসেজ এসেছে কিনা তা চেক করে, কিন্তু ফোন বা ইন্টারনেটে কোনো নেটওয়ার্ক সে দেখতে পায় না। ফলে বর্তমান পরিস্থিতি জানার জন্য তাকে একটা খবরের কাগজ কিনতে হবে। তবে রিসেপশনে গিয়ে সে জানতে পারে আজ হোটেলে কোনো পেপার সাপ্লাই আসেনি। কিছুটা দূরের একটা লোকাল মার্কেটে যেতে হবে। অগত্যা জ্যাক তখন পরিবারকে রুমে রেখেই একা একা বাইরে বেরিয়ে পড়ে। বাইরে বের হয়ে জ্যাক দেখে চারপাশের পরিস্থিতি একদম থমথমে। দোকানপাট সব বন্ধ, আর মানুষজন কেমন যেন ভয়ে ভয়ে আছে। সে একটা খবরের কাগজের দোকানে গিয়ে 3 দিন আগের পুরনো একটা পত্রিকা পায়। ঠিক তখনই রাস্তার মোড় থেকে পুলিশের বিশাল একটা বাহিনীকে ঢাল হাতে আসতে দেখা যায়। তারা খুবই সতর্কভাবে কোনো একটা বড় দাঙ্গা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছিল। জ্যাক অবাক হয়ে এই পুরো বিষয়টা রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতে থাকে। তার মনে হচ্ছিল খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এর কিছুক্ষণ পরেই রাস্তার অন্য পাশ থেকে হাজার হাজার লোক চিৎকার করতে করতে ছুটে আসে।
তাদের সবার হাতে লাঠি, রড আর বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই পুলিশ বাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার এক ভয়ঙ্কর সংঘর্ষ বেঁধে যায়। চারদিকে শুধু ইট পাটকেল ছোড়াছুড়ি আর মানুষের আর্তনাদ শোনা যেতে থাকে। এই সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ পিছু হাঁটতে বাধ্য হয়, আর সেই সুযোগে দাঙ্গাকারীরা পুলিশের উপর চরম নিষ্ঠুরতা শুরু করে। তারা হাতের সামনে যাকে পাচ্ছিল তাকেই নির্মমভাবে পিটিয়ে শেষ করে দিচ্ছিল। জ্যাক এই বীভৎস দৃশ্য দেখে পুরোপুরি থমকে যায়। সে বুঝতে পারে এই শহর এখন আর কোনোভাবেই নিরাপদ নয়, তাই তাকে এখনই দ্রুত তার হোটেলে ফিরে যেতে হবে। যথারীতি জ্যাক যখন প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছিল তখন তার সামনে আরেকটা ভয়াবহ ঘটনা ঘটে। সে দেখতে পায় রাস্তায় আটকা পড়া এক আমেরিকানকে দাঙ্গাকারীরা গাড়ি থেকে টেনে হেঁচড়ে বের করে। লোকটা বারবার নিজের পরিচয় দিয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু সেই খুনিরা তার কোনো কথাই কানে তোলে না। তারা খুব ঠান্ডা মাথায় সেই আমেরিকানকে সবার সামনে গুলি করে হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে জ্যাক পুরোপুরি জমে যায়, কারণ সে নিজেও একজন আমেরিকান এবং তার পরিবার এখনও হোটেলেই আটকা পড়ে আছে। মোট কথা, বিদেশিদের খুঁজে বের করে হত্যা করাই এখন এই দাঙ্গাকারীদের প্রধান লক্ষ্য। জ্যাক আর এক মুহূর্ত দেরি না করে কোনো মতে গলির ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে। চারদিকে তখন শুধুই ফায়ারিং আর ভাঙচুরের শব্দ ভেসে আসছে। এদিকে জ্যাক যে কোনো মূল্যে তার স্ত্রী আর বাচ্চাদের কাছে পৌঁছাতে চাচ্ছিল এবং অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে অবশেষে ইম্পেরিয়াল লোটাস হোটেলের সামনে এসে পৌঁছায়। কিন্তু সেখানে এসে জ্যাক পুরোপুরি হকচকিয়ে যায়। সে দেখতে পায় হোটেলের প্রধান গেটে হাজার হাজার দাঙ্গাকারী জড়ো হয়ে আছে। তারা জোর করে হোটেলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। হোটেলের সিকিউরিটি গার্ডরা প্রাণপণে সেই গেট আটকে ধরে রাখার চেষ্টা করতে থাকে। তবে এই বিশাল ক্ষিপ্ত জনতার সামনে স্বাভাবিকভাবেই তারা বেশিক্ষণ টিকতে পারবে না। জ্যাক বুঝতে পারে মেইন গেট দিয়ে ভেতরে ঢোকা এখন পুরোপুরি অসম্ভব। তাই সে হোটেলের পেছনের দিকে গিয়ে একটা ফায়ার এক্সিট দেখতে পেয়ে সেটা পেয়ে ওপরে ওঠার সিদ্ধান্ত নেয়। তাকে যে কোনো মূল্যে 4 তলার সেই রুমে পৌঁছাতে হবে। সে খুব সাবধানে সেই সিঁড়ি বেয়ে হোটেলের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে সে দেখতে পায় লবিতে থাকা বিদেশিদের সবাই আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। এরই মাঝে দাঙ্গাকারীরা হোটেলের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এখানে তারা যাকেই সামনে পাচ্ছিল তাকেই কুপিয়ে বা গুলি করে শেষ করে ফেলছিল। তুমি একটু চিন্তা করে দেখো এখানকার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। জ্যাক কোনো মতে লুকিয়ে তার রুমের দিকে দৌড়াতে থাকে। তবে তার রুমে পৌঁছানোর পর সে এমন এক খবর পায় যা তার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেয়। অ্যানি জানায় যে তাদের বড় মেয়ে লুসি একটু আগেই সুইমিং পুলে সাঁতার কাটতে গেছে, কারণ অ্যানি বাইরের এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা তখনও একদমই জানত না। জ্যাক আর এক মুহূর্ত দেরি না করে সুইমিং পুলের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে একদল দাঙ্গাকারী পুল এরিয়াতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং তারা সেখানে থাকা নিরীহ মানুষদের নির্মমভাবে কুপিয়ে হত্যা করছে। চারদিকে শুধু রক্ত আর মানুষের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। জ্যাক লুকিয়ে লুকিয়ে তার মেয়ে লুসিকে খুঁজতে থাকে এবং সে দেখে লুসি ভয়ে পুলের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। কোনো বিলম্ব না করেই জ্যাক দ্রুত গিয়ে তাকে কোলে তুলে নেয়। এরপর সে কোনো মতে খুনিদের চোখ ফাঁকি দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। রুমে ফিরে আসার পর জ্যাক বুঝতে পারে এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, কারণ হামলাকারীরা প্রতিটা ফ্লোরে গিয়ে দরজা ভেঙে আমেরিকানদের খুঁজে বেড়াচ্ছে। জ্যাক অ্যানিকে বলে তাদের এখনই হোটেলের ছাদে চলে যেতে হবে। খুনিরা একবার রুমে ঢুকে পড়লে বাঁচার কোনো উপায় থাকবে না। তারা যদি দরজা ভেঙে ফেলে তবে পুরো পরিবারকে একসাথেই মরতে হবে। অগত্যা মেয়েদের নিয়ে তারা ছাদের দিকে রওনা হয়। পথে তারা দেখে হামলাকারীরা কিভাবে মানুষদের নিষ্ঠুরভাবে হত্যা করছে। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো তাদের 2 সন্তানের মনে গভীরভাবে দাগ কেটে যায়। অতঃপর তারা যখন ছাদে পৌঁছায় তখন দেখে সেখানে আরও অনেক বিদেশি আশ্রয় নিয়েছে। সবাই ভয়ে আর আতঙ্কে পুরোপুরি দিশেহারা হয়ে আছে। কেউ জানে না এরপর ঠিক কী হতে যাচ্ছে। নিচ থেকে তখনও দাঙ্গাকারীদের বিকট চিৎকারের শব্দ ভেসে আসছিল। একজন ফ্রেঞ্চ লোক জানায় তারা নিচে ব্লাড ফর ওয়াটার স্লোগান দিচ্ছে। এর মানে হলো আমেরিকান কোম্পানি কার্ডিফ তাদের পানি নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছিল, আর এই ব্যাপারটা মানতে না পেরেই তারা এর প্রতিবাদে আমেরিকানদের রক্ত ঝরাচ্ছে।
এই কথা শুনে জ্যাকের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই কোম্পানির জন্যই তাকে পরিবার নিয়ে এখানে আসতে হয়েছে। মোট কথা, জ্যাকের কার্ডিফ কোম্পানির চাকরির কারণেই আজ তার পুরো পরিবার এমন মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই তারা আকাশে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। সবাই ভাবে হয়তো তাদের উদ্ধার করার জন্য আমেরিকান সেনাবাহিনী এসেছে। সকলের চোখে মুখে সাময়িক একটা স্বস্তির ছাপ ফুটে ওঠে, কিন্তু সেই স্বস্তি মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়। এই হেলিকপ্টার তাদের বাঁচাতে আসেনি, বরং তার ভেতর থেকে হঠাৎ করেই ছাদের মানুষদের উপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু হয়। চোখের সামনে অসংখ্য মানুষ গুলির আঘাতে লুটিয়ে পড়ে। পুরো ছাদে রক্তের বন্যা বয়ে যায়। জ্যাক তার পরিবারকে নিয়ে দ্রুত একটা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তবে এই গোলাগুলির মাঝেই সেই হেলিকপ্টারের একটা পাখা হঠাৎ একটা তারে আটকে যায় এবং সেটা সজোরে ছাদের ওপর আছড়ে পড়ে। দরজা ভেঙে সেই খুনিরা ততক্ষণে উপরে উঠে এসেছে। অর্থাৎ এখানেও আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে না। তাদের সামনে বাঁচার একটাই রাস্তা খোলা আছে। যেভাবেই হোক তাদেরকে পাশের বিল্ডিংয়ের ছাদে লাফ দিতে হবে। তবে সেই ছাদটা ছিল বেশ কিছুটা দূরে। নিচের দিকে তাকালে যে কারোই বুক কেঁপে উঠবে। অ্যানি এই ভয়ঙ্কর প্ল্যান শুনে পুরোপুরি আটকে ওঠে। সে কাঁদতে কাঁদতে জানায় এই কাজ তার পক্ষে কোনোভাবেই সম্ভব না, কারণ পা ফসকে গেলেই তাদেরকে সোজা নিচের কংক্রিটের রাস্তায় পড়ে মরতে হবে। জ্যাক তখন স্ত্রীকে শক্ত করে ধরে সাহস সঞ্চয় করতে বলে। সে বোঝানোর চেষ্টা করে যে এখানে দাঁড়ালে মৃত্যু অবধারিত, তাই তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য হলেও তাকেই আগে লাফ দিতে হবে। অ্যানি তখন নিজের সবটুকু সাহস সঞ্চয় করে সজোরে এক লাফ দেয় এবং কোনো মতে সে ওপাশের ছাদে গিয়ে আছড়ে পড়ে। এতে তার শরীরে বেশ ভালোই আঘাত লাগে। তবে তারপরও সে মেয়েদের ক্যাচ ধরার জন্য দ্রুত উঠে দাঁড়ায়। এদিকে খুনিরা জ্যাকের একদম কাছাকাছি চলে এসেছে। তারা যাকেই সামনে পাচ্ছে তাকেই নির্মমভাবে জবাই করে ফেলছে। জ্যাককে খুব দ্রুত যা করার করতে হবে, কারণ আর একটু দেরি হলেই তাদের সবার জীবন শেষ হয়ে যাবে। এবার জ্যাক তার ছোট মেয়ে রিচকে কোলে তুলে নেয় এবং সে এক প্রকার বাধ্য হয়েই নিজের সন্তানকে শূন্যে ছুঁড়ে মারে। একবার ভাবো তো, নিজের চোখের সামনে মেয়েকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া একজন বাবার জন্য কতটা কষ্টের। ভাগ্যক্রমে অ্যানি ঠিকঠাক মতো রিচকে ধরে ফেলে। এরপর বড় মেয়ে লুসির পালা আসে। লুসি ভয়ে কাঁদতে কাঁদতে পেছনের দিকে সরে যায়। সে কোনোভাবেই এই ভয়ঙ্কর লাফ দিতে রাজি ছিল না, কিন্তু ঠিক তখনই এক খুনি তাদের দিকে বন্দুক তাক করে বসে। জ্যাক তখন বাধ্য হয়ে লুসিকেও ছুঁড়ে মারে। অ্যানি তাকেও খুব সাবধানে ধরে ফেলতে সক্ষম হয়। মোট কথা, নিজের পরিবারকে বাঁচাতে সে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে প্রস্তুত। লুসিকেও পাঠানোর পরপরই জ্যাক নিজেও একটা লম্বা লাফ দেয় এবং সে অ্যানিদের পাশে এসে সজোরে আছড়ে পড়ে। খুনিরা তখন ছাদ থেকে তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। এদিকে তারা কোনো মতে হামাগুড়ি দিয়ে সেই বিল্ডিংয়ের এক কোণে চলে যায়। অতঃপর জানালা ভেঙে তারা একটা কর্পোরেট অফিসে ঢুকে পড়ে। এখানে এই অফিসটা ছিল বেশ অন্ধকার আর ছমছমে পরিবেশের। এসব দেখে জ্যাক বুঝতে পারে যে এখানে হয়তো কিছুটা সময় নিরাপদে লুকিয়ে থাকা যাবে, তাই তারা একটা বড় টেবিলের নিচে নিজেদের লুকিয়ে ফেলে। এইদিকে তার বাচ্চারা তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তখন জ্যাক তাদেরকে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত রাখার চেষ্টা করতে থাকে আর বলে, আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হবে না। তবে এই নীরবতা খুব বেশি সময় স্থায়ী হয় না, কেননা হঠাৎ করেই অফিসের দরজায় ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। সেই ভয়াল বিস্ফোরণের ধাক্কায় পুরো অফিসের দেয়াল আর আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে পড়ে। অফিসের চারপাশ একদম ধোঁয়া আর ধুলোয় অন্ধকার হয়ে ওঠে। এখানে তারা দেখতে পায় যে ঠিক তাদের সামনেই একটা রক্তমাখা মৃতদেহ পড়ে আছে। এটা দেখে জ্যাক তখন খুব দ্রুত একটা বুদ্ধি বের করে ফেলে। সে ওই লাশের হাতটা টেনে তাদের শরীরের ওপর দিয়ে ঢেকে দেয়, অর্থাৎ তাদের দেখলে যেন মনে হয় তারা সবাই একসাথেই মারা গেছে। তবে কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়ার ভেতর দিয়ে কয়েকজন সশস্ত্র খুনি টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করে। তবে জ্যাকের সেই বুদ্ধিটা এবার দারুণভাবে কাজে লাগে। ফলে তারা মৃতদেহটা দেখে ভাবে যে এখানে সবাই মারা গেছে এবং তারা সেখান থেকে চলে যায়। এদিকে খুনিরা চলে যাওয়ার পর জ্যাক আর অ্যানি কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে তারা খুব ভালো করেই জানে
এই শহরের আর কোথাও নিরাপদ নয়, যার ফলে তাদের এখন একটাই লক্ষ্য, আর তা হলো আমেরিকান এম্বাসি খুঁজে বের করা। কারণ সেখানে পৌঁছাতে পারলেই হয়তো তারা দেশের সরকারের সাহায্য পাবে। তবে এভাবে আমেরিকান বেশে তারা বাইরে বের হলে আবারও বিপদে পড়বে। তাই জ্যাক এবার বুদ্ধি করে ওই মৃত লোকগুলোর জামা কাপড় চুরি করে নেয় এবং ঠিক তাদের মতোই বেশ ধারণ করে। সেই সাথে সাথে বাকিদেরও কোনো মতে ছদ্মবেশ দিয়ে তারা বেরিয়ে পড়ে এম্বাসির উদ্দেশ্যে। কিন্তু মনে রেখো, তাদের জন্য সামনে এমন এক ভয়ঙ্কর সারপ্রাইজ অপেক্ষা করছে যা তোমরা কল্পনাও করতে পারবে না। এভাবেই জ্যাক ও তার পরিবার একটা মোটরসাইকেলে রওনা দেয়। তবে রাস্তায় নেমেই তারা বুঝতে পারে পরিস্থিতি আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। চারদিকে শুধু দাঙ্গাকারীদের উল্লাস আর ফায়ারিংয়ের শব্দ শোনা যাচ্ছে। ঠিক এমনই পরিস্থিতির মধ্যে দিয়ে জ্যাক খুব সন্তর্পণে তার ফ্যামিলিকে নিয়ে আমেরিকান এম্বাসির দিকে এগোতে থাকে। তবে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে কোনো মুহূর্তেই তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। এভাবেই তারা সামনে এগোতে গিয়ে বিশাল এক দাঙ্গাকারী দলের মুখোমুখি হয়। তবে তারা খুব সাবধানে সেই ভিড়ের মাঝখান দিয়ে নিজেদের লুকিয়ে পার হওয়ার চেষ্টা করে। গলি পার হওয়ার সময় একজন পাহারাদার তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরে ফেলে যে এরা আমেরিকান, যার ফলে মুহূর্তেই সে চিৎকার করতে যায়। কিন্তু জ্যাক তার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে থামাতে থাকে। জ্যাক বলতে থাকে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু সেই লোকটা তার কোনো কথাই শুনতে চায় না। ফলে আর কোনো উপায় না পেয়ে জ্যাক হাতের কাছে একটা ভারী জিনিস দিয়ে তাকে মেরে ফেলতে বাধ্য হয়। এমন নির্মমতার পর জ্যাক কি করবে সে বুঝে উঠতে পারছিল না। কিন্তু তাকে যেভাবেই হোক নিজের পরিবারকে বাঁচাতেই হবে। তাই সে আবারও রওনা দেয় ওই এম্বাসির দিকে। কিন্তু সেখানে পৌঁছে সে যা দেখে তাতে তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে আসে। কেননা ইতিমধ্যেই সেই এম্বাসিও ধ্বংস হয়ে গেছে। বিদ্রোহীরা অনেক আগেই সেই এম্বাসিকে গুঁড়িয়ে দিয়েছে। ফলে জ্যাকদের হাতে বেঁচে থাকার শেষ আশাটুকুও এখন আর রইল না। এদিকে দেখা যায় বিদ্রোহীরা এম্বাসির সকলকে মেরে উল্লাস করতে করতে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আর এক মুহূর্ত দেরি করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। তাই জ্যাক তার পরিবার নিয়ে আবারও বেরিয়ে পড়ে নতুন জায়গার খোঁজে। এভাবেই সামনে যেতে যেতে তারা একটা বৃদ্ধ মানুষের বাড়ির ভেতর ঢুকে পড়ে। এখানে সেই বৃদ্ধ মানুষটা প্রথমে তাদের আশ্রয় দিতে একদমই রাজি ছিল না। কারণ বিদেশিদের আশ্রয় দিলে এই দাঙ্গাকারীরা তাকেও জ্যান্ত পুড়িয়ে মারবে। তবে অ্যানি তাকে অনেক ইমোশনালি বোঝানোর পর লোকটা তাদের একটা গোপন জায়গায় লুকিয়ে রাখে। কিন্তু তাদের এই লুকিয়ে থাকার ভাগ্যটা খুব একটা ভালো ছিল না। কারণ কিছুক্ষণ পরেই একদল খুনি এসে হাজির হয় সেই বৃদ্ধের বাড়িতে। তারা এসেই সে বৃদ্ধকে ধরে এলোপাথারি মারধর শুরু করে। তারপর তাকে জেরা করে বলতে থাকে যে এখানে কোনো আমেরিকান এসেছে কিনা। কিন্তু বৃদ্ধটি প্রচণ্ড মার খেয়েও কিছুই স্বীকার করতে চায় না। তবে এমন নির্মম পরিস্থিতি দেখে জ্যাক এবার চুপ করে থাকতে পারে না। তাই সে আকস্মিকভাবে এক বিদ্রোহীর উপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই সে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, সেই বন্দুকে কোনো গুলি ছিল না। তাই এবার জ্যাক নিজের হাত দিয়েই লড়াই চালিয়ে যায়। কিন্তু এত মানুষের সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। ফলে খুনিরা তাকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তার মাথায় বন্দুক ঠেকায়। এসব দেখে অ্যানি আর নিজেকে আটকে রাখতে পারে না। তাই সে তার স্বামীকে বাঁচাতে সেই গোপন জায়গা থেকে বেরিয়ে আসে। সে চিৎকার করে খুনিদের বলে জ্যাককে ছেড়ে দিতে এবং বিনিময়ে তাদের টাকা ও গয়না নিয়ে নিতে। কিন্তু এই রক্তপিপাসু খুনিরা টাকার চেয়ে আমেরিকানদের রক্ত দেখতেই বেশি পছন্দ করছিল। তাই তারা জ্যাককে বাদ দিয়ে অ্যানির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে এগিয়ে আসে। একজন খুনি অ্যানিকে ফ্লোরে ফেলে দিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালানোর জন্য প্রস্তুতি নেয়। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্যাক পাগলের মতো চিৎকার করতে থাকে। কিন্তু তার এই চিৎকারে সেই পাষাণ খুনিদের মন একটুও গলে না। মোট কথা, জ্যাকের চোখের সামনেই এখন তার স্ত্রীর জীবন ও সম্মান সবচেয়ে বড় হুমকির মুখে। সে নিজের চোখে সবকিছু শেষ হয়ে যেতে দেখছে, কিন্তু তার কিছুই করার নেই। জ্যাক ধরেই নিয়েছিল যে এটাই তাদের শেষ সময়। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক বিশাল বড় মিরাক্কেল। সেই মৃত্যুকূপে হঠাৎ এসে হাজির হয় হ্যামান্ড আর তার সেই পরিচিত ট্যাক্সি ড্রাইভার। তারা নিজেদের বন্দুক থেকে সেই দাঙ্গাকারীদের উপর বৃষ্টির মতো গুলি চালাতে থাকে।
তাদের গুলির আঘাতে মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর খনিগুলো মাটিতে লুটিয়ে পড়ে। আর ফাইনালি জ্যাক আর তার স্ত্রী এই দৃশ্য দেখে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এরপর হ্যামন্ড তাদের সবাইকে নিয়ে একটা নিরাপদ ছাদে এসে পৌঁছায়। এরপর সে সেখানে বসে জ্যাকের কাছে এক অত্যন্ত ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় এই দাঙ্গাকারীরা আসলে কোনো খারাপ মানুষ নয়, কিন্তু তাদের এই নির্মম হওয়ার জন্য আসল দায়ী এই আমেরিকানরাই। কেননা আমেরিকানরা বড় প্রজেক্টের কথা বলে প্রথমে এই গরিব দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে। তারা কার্ডিফের মতো কোম্পানির মাধ্যমে এখানে বড় বড় পানির প্রজেক্ট তৈরি করে। আর যখন এই গরিব দেশগুলো একসময় তাদের বিশাল ঋণের টাকা শোধ করতে ব্যর্থ হয়, তখন বিদেশিরা তাদের পানির মতো বেসিক চাহিদার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। এই কারণেই লোকাল মানুষরা তাদের পরিবারকে বাঁচাতে আজ হাতে অস্ত্র তুলে নিয়েছে। এসব শুনে তো জ্যাকের যেন নিজেকেই বিশ্বাস হচ্ছিল না। আসলেই তো, কেউ যদি তোমার বেঁচে থাকার অবলম্বনে হাত দেয় তাহলে নিজেকে বাঁচাতে হলেও তোমাকে অস্ত্র হাতে তুলে নিতেই হবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে জ্যাকরা এই পরিস্থিতি থেকে বাঁচবে কিভাবে। অনেক ভেবে দেখা যায় এখন তাদের সামনে একটাই মাত্র বাঁচার রাস্তা খোলা আছে। সেটা হলো তাদেরকে যে কোনো মূল্যে কাছের একটা নদী পার হয়ে ভিয়েতনাম বর্ডারে পৌঁছাতে হবে। কিন্তু কাজটা এতটাও সহজ না। তার 2 মেয়ে সাঁতার জানে না। তার উপর যে কোনো মুহূর্তে বিদ্রোহীরা চলে এলে তাদের মৃত্যু অবধারিত। এছাড়াও ভিয়েতনাম আর্মিও তাদের অনুপ্রবেশকারী বলে হত্যা করবে না এরও কোনো গ্যারান্টি নেই। তার মানে এই মুহূর্তে জ্যাকেদের বেঁচে থাকার চান্স একদম ক্ষীণ। কিন্তু বেঁচে থাকার চান্স না থাকলেও তাদের আজ রিস্ক নিতেই হবে। তাই সব ভুলে গিয়ে জ্যাক সিদ্ধান্ত নেয় ওই নদী পার হবার। তাই তারা সেই নদীর দিকে রওনা হয়। কিন্তু সেখানে যাওয়ার আগেই দাঙ্গাকারীরা আবারও তাদের উপর হামলা করে বসে। আর এবারের এই হামলায় সেই ট্যাক্সি ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। হ্যামন্ড নিজেও এই গোলাগুলিতে মারাত্মকভাবে আহত হয়। তাই তো সে জ্যাক আর তার পরিবারকে বাঁচাতে নিজেকে বলিদান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে দেখা যায় একটা ট্রাক দ্রুতই এদিকে আসছিল সবাইকে শেষ করার জন্য। এটা দেখে হ্যামন্ড সেই গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে এবং গুলি চালিয়ে ড্রাইভারটিকে হত্যা করতে চায়। কিন্তু সেটা করতে গিয়ে ট্রাকটা তাকে পিষে দেয় আর সে নিজের জীবন দিয়ে বাঁচিয়ে নেয় জ্যাকদের প্রাণ। এ দৃশ্য দেখে জ্যাক একদম হতভম্ব হয়ে পড়ে। কিন্তু তাদের থেমে থাকা চলবে না। তাই তারা দ্রুত ওই নদীর পাড়ে গিয়ে হাজির হয়। এখানে তারা একটা নৌকা দেখতে পেয়ে জ্যাক সেই মাঝিকে তার ঘড়ি আর জুতা দিয়ে নৌকাটি কিনে নিতে চায়। মাঝি প্রথমে রাজি না হলেও জ্যাকদের বিপদের কথা অনুমান করে তার নৌকাটি দিয়ে দেয়। কিন্তু এবার শুরু হয়ে যায় ফাইনাল ব্যাটেল। হুট করে কোথা থেকে যেন একদল বিদ্রোহী এসে তাদের বন্দি করে ফেলে। এরপর তারা যা করে তা একদমই অবিশ্বাস্য। সেই বিদ্রোহীরা জ্যাকের মেয়ে লুসির হাতে বন্দুক তুলে দিয়ে তার বাবাকে শ্যুট করতে বলে। মানে জাস্ট চিন্তা করো, 10 বছরের একটা বাচ্চার জন্য এই দৃশ্য কতটা মানসিক যন্ত্রণার। এভাবেই পরিস্থিতি যখন একদম শেষ মুহূর্তে তখনই ঘটে আরেক কাহিনী। হুট করেই অ্যানি সেখানে এসে হাজির হয় আর সে একটা ভারী লাঠি দিয়ে ওই খুনির মাথায় সজোরে আঘাত করে। আর ঠিক এই সুযোগে জ্যাক লুসির হাত থেকে বন্দুকটা খুব দ্রুত কেড়ে নেয়। তারপর নিজের পরিবারকে বাঁচানোর জন্য সে তার চোখের সামনে থাকা সবকটি খুনিকে মুহূর্তের মধ্যেই গুলি করে মেরে ফেলে। অবশেষে তারা তো এই পরিস্থিতি থেকে বাঁচল, কিন্তু এখনও অনেক বড় পথ তাদের পাড়ি দিতে হবে। সেই অনুসারে তারা এবার সেই নৌকা দিয়ে দ্রুত ভিয়েতনামের দিকে এগোতে থাকে। এভাবেই তারা যখন নৌকা চালিয়ে ভিয়েতনামের সীমান্তের কাছাকাছি চলে আসে তখনই ঘটে আরেক বিপত্তি। ভিয়েতনামের সীমান্তরক্ষীরা তাদের অনুপ্রবেশকারী ভেবে থামার জন্য অর্ডার দেয়। তারা স্পিকারের মাধ্যমে কড়া ভাষায় জানায় যে এই বর্ডারে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। মুহূর্তেই আরেক দল বিদ্রোহীরা এসে উপস্থিত হয় সেই নদীর পাড়ে। তার মানে এবার জ্যাক ও তার পরিবার ফেঁসে গেছে দুদিক থেকেই, যার ফলে আর কোনো উপায় না পেয়ে জ্যাক তখন দুহাত তুলে সীমান্তরক্ষীদের কাছে বাঁচার জন্য প্রাণ ভিক্ষা চাইতে থাকে। সে বারবার বোঝাতে থাকে যে তারা বিপদে পড়ে আশ্রয় চায়। এমন সময় বিদ্রোহীরাও তাদের উপর গুলি চালানোর জন্য ফাইনাল পজিশন নিয়ে নেয়। আর ঠিক তখনই ভিয়েতনামের আর্মিরা বুঝতে পারে তারা আসলে ভিনদেশী, যারা এই মুহূর্তে বিপদে আছে। তাই তারা এবার বন্দুক তাক করে ওই বিদ্রোহীদের দিকে।
আর জ্যাকদের নৌকাও ইতিমধ্যেই ভিয়েতনামের বর্ডার ক্রস করে ভিতরে প্রবেশ করে ফেলে। এরপর আর্মিরা সেই বিদ্রোহীদের সাফ জানিয়ে দেয় যে এই নৌকা এখন ভিয়েতনামের সীমান্তে ঢুকে পড়েছে। ফলে নৌকার উপর একটা গুলি চালালেও সেটাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে ধরে নেওয়া হবে। এই কড়া ওয়ার্নিং শুনে খুনিরা বাধ্য হয়ে সেখান থেকে পিছু হাঁটার সিদ্ধান্ত নেয়, কারণ ভিয়েতনামের সাথে যুদ্ধ করা তাদের জন্য কোনো দিক থেকেই লাভবান হবে না। তাই ফাইনালি তারাও নিজেদের দেশে ফিরে যায়। মধ্যে দিয়েই অবশেষে জ্যাক ও তার পরিবার নিজেদের জীবন বাঁচাতে সক্ষম হয়। মুভির একদম শেষ সিন দেখে আমরা বুঝতে পারি যে একটা মানুষের কাছে তার পরিবার কতটা বেশি গুরুত্বপূর্ণ, আর একজন স্বামী বা বাবা তার পরিবারের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও দুবার ভাবে না। ঠিক এমনই সিনের মধ্যে দিয়েই আজকের মুভিটা এখানেই শেষ হয়। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? আর জীবনে যদি কখনো এমন পরিস্থিতিতে পড়ো তাহলে তুমি সবার আগে কাকে সেভ করতে যাবে? কমেন্টে জানিও কিন্তু। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।